স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় গত 6 মার্চ তেল বিক্রিতে রেশনিং বা সীমা নির্ধারণ করে দেয় সরকার। এতে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়, তেল নিতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটে। সরকার বলছে জ্বালানি তেলে যথেষ্ট যোগান রয়েছে, তাই রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, চাহিদা মতো তেল নিয়ে কেউ মজুত করছে কিনা সেই বিষয়ে নজরদারি করবে সরকার। তিনি আরও জানিয়েছেন, বড় মৌসুম পর্যন্ত জ্বালানি তেলের মজুদ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে তেল আনার প্রক্রিয়া চলছে, এখনই জ্বালানি তেলের দাম বাড়াবে না বলেও তিনি জানিয়েছেন। দর্শক, আমরা জানি যে ঈদের তৃতীয় দিনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে ট্রেনে। অতিরিক্ত ভিড় ও বিড়ম্বনা এড়াতে অনেকেই আগে ভাগে পরিবার পরিজন নিয়ে চলে যাচ্ছেন, পাঠাচ্ছেন তাদেরকে বাড়িতে। আগাম টিকিট কাটা যাত্রীদের কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠতে চেক করা হচ্ছে 3 স্তরে। তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকিটও। আজ থেকে ঈদে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এবারও শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। ট্রেনের চেয়ে রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্র অনেকটা উল্টো। ঘরমুখী মানুষের খুব একটা চাপ নেই বাসে। পরিবহন মালিকরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেই ভিড় হবে যাত্রীদের। দর্শক, আমরা এই সকল বিষয় নিয়ে, জ্বালানি এবং একই সাথে ঈদ যাত্রা, এই দুটি নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এর মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ, এবং সাইদুর রহমান, নির্বাহী পরিচালক, রোড সেফটি ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত এবং ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। আমরা প্রথমেই যদি একটু জ্বালানি বিষয়ে একটু কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন আপনার কাছে, সেটি হচ্ছে রেশনিং পদ্ধতি তুলে নিল শেষ পর্যন্ত সরকার। বলছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু সেই মজুদের পরিমাণটা আসলে কতটুকু সেটি এখন পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি। আপনার কাছে কি মনে হয়, রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার ফলে কি যেই দীর্ঘ আমরা লাইন দেখি পাম্পগুলোতে, সেটি কি কমে আসবে? ডক্টর ইকবাল হোসেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, জি, আপনি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আসলে যুদ্ধ বা এই ধরনের পরিস্থিতিতে এনার্জি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য ইমিডিয়েটলি যা করণীয় তার একটা পদক্ষেপ হচ্ছে ফিউয়েল রেশনিং অ্যান্ড প্রায়োরিটি অ্যালোকেশন। এর ধারাবাহিকতায় সরকার যেটা করেছে, রেশনিং অ্যাপ্রোচে এসেছে। তো এর দুটো উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে কনজামশনটা কমিয়ে সাশ্রয় করা, আর একটা লক্ষ্য হচ্ছে যাতে কৃত্রিম ভাবে কোনো ধরনের সংকট তৈরি না হয়। এভাবে রেশনিংটা কিন্তু চলমান ছিল। তো এখন যে প্রেক্ষাপট, সরকার শুরুতে কিন্তু বলেছিল যে তাদের যোগান আছে, মজুদ আছে, কেন প্যানিক না করার জন্য। তো বর্তমানে যে এই রেশনিং থেকে সরকার উঠে আসলো, তো এর দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে বর্তমানে যে রিজার্ভ আছে এবং অন দা সিটে যেগুলো আছে এবং পারচেসের যে বা ইনপুটের যে প্রক্রিয়া আছে, সব মিলিয়ে সরকার যদি কনফিডেন্ট থাকে যে সামনের সময়গুলোতে তারা স্বাভাবিক যোগান ভোক্তা পর্যায়ে দিতে পারবে, এই কনফিডেন্স থেকে কিন্তু তারা হয়তোবা এটা উঠিয়ে নিচ্ছে। এই হচ্ছে একটা, এটা স্বাভাবিক। অপরদিকে যেটা আমরা বলতে পারি, রেশনিং এর পূর্বে প্রতিদিন কি পরিমাণ কনজাম্পশন ছিল এবং রেশনিং চলমান অবস্থায় কি পরিমাণ কনজাম্পশন ছিল, এই দুটার কম্পারিজনে আসলে রেশনিংটা কতটুকু ইফেক্টিভ সেটা সরকার বুঝতে পারবে। এবং সে বুঝে যদি সেটা ইফেক্টিভ না হয়, তাহলে স্বাভাবিকভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কাজে সরকার যে বর্তমানে এই রেশনিং থেকে উঠে আসলো, রেশনিংকে আমরা, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এই পরিস্থিতিতে সরকার এটা করতেই পারে। এটা আপাতত ভাবে কিছু সমস্যা তৈরি হলেও এটা যুদ্ধ পরিস্থিতিতে আমার মনে হয় দেশের নাগরিক বৃন্দ এটা মেনে নিয়েছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে কত দিনের মজুদ আমাদের থাকলো, বা আমরা রেশনিং পদ্ধতির মাধ্যমে কতটুকু আমাদের সক্ষমতা বাড়ালাম, এর কোনো একটি ধারণা আসলে সাধারণ মানুষের মধ্যে দেয়া? কারণ যেভাবে রেশনিং পদ্ধতি চালু হবার আগে থেকে বা এখন রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার পরেও পাম্পগুলোতে মানুষের যে ভিড়, মানুষের যে চাহিদা, সেটি পূরণ করা সম্ভব হবে কিনা, এই জায়গাটা কিন্তু কিছুটা হচ্ছে পরিষ্কার হওয়া যায়নি। আমরা ফিরবো আপনার কাছে প্রশ্নটির উত্তর জানবার জন্য। আমরা সাইদুর রহমানের কাছে একটু যেতে চাই। সেটি হচ্ছে, যেহেতু ঈদ যাত্রা নিয়ে আমরা কথা বলছি একই সাথে,
এবং যেহেতু ট্রেনে আমরা দেখেছি মানুষের ভিড় বেড়েছে, বাসের কথাও আমরা বলছিলাম যে টার্মিনালগুলোতেও মানুষের ভিড় দেখা গেছে, কিন্তু আপনারা প্রথম দিকে বলছিলেন যে এই তেল সংকটের কারণে ঈদ যাত্রা এবার খুব একটা বাস আপনারা বা গণপরিবহন চালাতে পারবেন না। এখন যেহেতু দেশে জ্বালানি তেল আসা শুরু করেছে এবং কিছুটা মজুদ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং একই সাথে হচ্ছে রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হচ্ছে, আপনারা কি সন্তুষ্ট কিনা? আপনারা কি মনে করেন আপনাদের যে পরিমাণ প্রয়োজন জ্বালানি খরচ সেটি এই যাত্রায় আপনারা পরিবহনগুলোকে দিতে পারবেন? আপনি কাজ আমাকে জিজ্ঞাসা জি করছেন? জি জি সাইদুর রহমান। আমাকে জি না, সরকারের বিবৃতি এবং গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বুঝতে পারছি যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে এবং ঈদ যাত্রায় রেশনিং প্রথা বাতিল করে গণপরিবহনের জন্য তেল বিক্রির যে সিদ্ধান্ত সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু যেহেতু আমাদের এখানে পরিবহন ব্যবসায়ী এবং সব ধরনের ব্যবসায়ীরা একটা অজুহাত খোঁজে মূল্য বৃদ্ধির জন্য, সেই ক্ষেত্রে একটা সংকট তো আছেই। তারপর সরকার যদি কঠোরভাবে মনিটরিং করে এবং সত্যি যদি যথেষ্ট পরিমাণে তেল মজুদ থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না। কিন্তু এই অজুহাতে যেন কোনোভাবেই যাত্রী ভাড়া না বাড়ায় সেদিকে সরকারকে কঠোর মনিটরিং করতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। না, সরকার তো বলেছে যে কোনোভাবেই হচ্ছে যাত্রী ভাড়া বাড়বে না এবার, নির্ধারিত যেই ভাড়া সেটি এখন হচ্ছে সরকার সবসময় বলেন, কিন্তু চিত্রটি তার বিপরীত হয় এবং তার মনিটরিং ব্যবস্থা দুর্বলতা থাকে, শাস্তির ব্যবস্থা দুর্বল থাকে, প্রয়োগ দুর্বল থাকে এবং শেষ পর্যন্ত যাত্রী ভাড়া বাড়ে এবং মানুষ ভোগান্তির শিকার হয়। খুব বেশি যে প্রতিকার পাই সেটা হয় পায় না আর কি, যার ফলে প্রতিবারের মতো এবারেও যাত্রী হানা যে হবে না সেটা আমরা প্রত্যাশা করতে পারি না, আশাবাদী না আর কি। কিন্তু আমরা আশা রাখতে চাই যে সরকার একটা স্বস্তির যাত্রা নিশ্চিত করবে। আজকে থেকে যেহেতু ঘরে ফেরা মানুষ তাদের গন্তব্যে পৌঁছানো শুরু করেছে আমরা জানি, সেই হিসেব করে আজকে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে কিনা এরকম কোনো খবর কি পেয়েছেন আপনি? আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, তো সেটার বিষয়ে মন্ত্রী মহোদয় বলেছেন যে তারা কঠোর ব্যবস্থা নেবেন, মোবাইল টিম কাজ করছে, দেখা যাক, আমরা অবজার্ভ করছি। আচ্ছা, কিন্তু সড়কের যে দুর্ঘটনা, কারণ আমরা জানি যে এই সময় অনেক যাত্রী চাপ থাকে এবং বাসগুলোর বেশি করে ট্রিপ নেওয়ার এক ধরনের প্রতিযোগিতা থাকে, কারণ যত ট্রিপ হবে তত বেশি তারা হচ্ছে এই সময় রোজগার করতে পারবে। সবারই আসলে দিন শেষে অর্থনৈতিক জায়গাটি চোখে থাকে, কিন্তু সেটি করতে গিয়ে দুর্ঘটনার খবরও আসলে আমরা কম বেশি দেখি। সেটি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে আমরা সেটি আপনার কাছ থেকে জানবো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালের কাছে আবারও ফিরতে চাই। জ্বালানির যে প্রসঙ্গটি আপনাকে তখন করেছিলাম যে সরকারের পক্ষ থেকে যেহেতু এখনো পরিষ্কার করে জানানো হয়নি মজুতের পরিমাণটি কেমন আছে, কতদিন পর্যন্ত আসলে এই সংকটটি সামনে দেখা দিবে না, এর কারণে সাধারণ মানুষের ভেতরে একটা অনাস্থা দেখা গেছে। কারণ এই রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার পরেও আমরা কিছুক্ষণ আগেও দেখেছি বিভিন্ন পাম্পগুলোতে দীর্ঘ লাইন, মানুষ অপেক্ষা করছে, তারা তাদের প্রয়োজন মতো হচ্ছে জ্বালানি তেল সংগ্রহ করতে পারছে না। আপনার কাছে কি মনে হয় বিষয়টি কি আসলে সরকারিভাবে একটু পরিষ্কার করা দরকার? হ্যাঁ, বিষয়টা আসলে সরকার তো স্পেসিফিক ডেটা দিয়ে তারা পরিষ্কার করবে না। তারা তাদের অবস্থান থেকে একটা জিনিস বলবে যে পর্যাপ্ত মজুদ আছে এবং প্যানিক না করার জন্য। এখন আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, তাদের হাতে পর্যাপ্ত মজুদ নিয়েই হয়তো বা তারা এই রেশনিংটা তুলে দিয়েছে। তবে একটু আমার কাছে একটু আর্লি মনে হলো, আর একটু দেখা দরকার ছিল। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, অর্থাৎ সামনের দিনগুলোতে কি হবে, আমাদের যে সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে কিনা এটা আমরা জানি না। তো এই জন্য কিন্তু কিছু রিজার্ভ অবশ্যই রাখতে হয়। তো সরকার আসলে, আমি যেটা বললাম, বর্তমান রিজার্ভ এবং অন দা সিতে যেগুলো আছে এবং যেগুলো পারচেসের প্রক্রিয়াতে আছে, সবকিছু মিলিয়ে যদি তারা নিশ্চিত থাকে যে তারা সামনের দিনগুলোতে তারা সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে পারবে, তাহলে এখান থেকে বেরিয়ে আসা যায়। এই জায়গায় আরেকটি প্রশ্ন আপনাকে, সেটি হচ্ছে যে আমরা জানি যে হরমুজ প্রণালী থেকে তেল চলাচল করার যে নিষেধাজ্ঞা আমরা জানি যে বাংলাদেশের জন্য হয়তো নেই, কিন্তু যদি যুদ্ধটি আরো দীর্ঘায়িত হয়, আরো বেশ কিছুদিন চলে, অর্থাৎ আমরা যদি সামনের দিনগুলো আরো 15 দিন বা 1 মাসের মতো যদি দীর্ঘায়িত হয়, সেই ক্ষেত্রে আমাদের আসলে এই পদ্ধতিটা কি হওয়া উচিত? আপনি এখন হয়তো রেশনিং তুলে দিলাম, আমাদের পাইপলাইনে বেশ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আসছে, কিন্তু
সামনে যদি সেটি জায়গাটা আবার হঠাৎ করে সংকটে পড়ে যায়, তখন আসলে আমাদের কি করা উচিত? সেটা পরিকল্পনা কি এখন থেকে নেওয়া দরকার না? জি, আমি এই কারণে বললাম রেশনিংটা তুলে দেওয়া কিছুটা আমার কাছে একটু আর্লি মনে হচ্ছে, সাডেন মনে হচ্ছে, আরো কিছু কন্টিনিউ করতে পারে। তো এই যে তারা হঠাৎ করে উঠিয়ে নিল, তার দুইটা কারণ থাকতে পারে। আমি আবারও বলছি, একটা হচ্ছে পর্যাপ্ত মজুদ আছে এবং সাপ্লাইয়ের নিশ্চয়তা আছে, অপরটি হচ্ছে রেশনিং কার্যকর হচ্ছে না। তো দুইটা পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তটা হতে পারে। তো এখানে এই পরিস্থিতিতে কিছু মজুদের নিশ্চয়তা রাখতে হবে। এক, পাশাপাশি আমাদের যে হরমুজ প্রণালী কেন্দ্রিক যে আমাদের ইম্পোর্ট হয়, এর বিকল্প কিছু কিছু রুট আছে, সেই দিক থেকে এক্সপ্লোর করতে হবে। কিন্তু ওখানে কিছু সমস্যা আছে। সমস্যাটা এক হচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট বেশি এবং ক্যাপাসিটি লিমিটেশন আছে। তো আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে সরকার আরেকটা স্ট্র্যাটেজি, যেটা সরকারও ভালো করে চেষ্টা করছে, সেটা হচ্ছে এশিয়ান কান্ট্রিজ গুলা থেকে ফিনিশ অর্থাৎ রিফাইন্ড ডিজেল বা ফিনিশড অয়েল গুলো ইম্পোর্ট করার চেষ্টা থাকা। আপনি কারেক্টলি বলেছেন, আমরা উঠিয়ে নিলাম, কিন্তু পর্যাপ্ত মজুদ এবং নিশ্চয়তা যদি না থাকে, তাহলে ভবিষ্যৎ এবং এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয়, ভবিষ্যৎটা খুব অনিশ্চিত থাকবে। তবে আমি আশা করি সরকার যে অ্যাপ্রোচে কাজ করছে, তারা বিভিন্ন দিক অ্যানালাইসিস করেই তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে। তবে আমি আশা করি তারা মজুদ এবং সামনে যে দিনগুলোতে তারা সরবরাহ হবে, সবকিছু মিলিয়ে তারা একটা নিশ্চয়তা বা আস্থার দিক থেকেই এই সিদ্ধান্তে এসেছে। অবশ্যই আমরা আসলে সেটি সামনের দিনগুলোতে দেখতে চাই, যে হয়তো সরকার সেভাবেই পরিকল্পনা করছে যাতে সাধারণ মানুষের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়। সাইদুর রহমান, একেবারে শেষের দিকে আমরা, যেহেতু ঈদযাত্রায় আমরা যে প্রশ্নটা আপনাকে তখন করেছিলাম যে অনেক বেশি যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা আসলে কোনোভাবেই তখন নিয়ন্ত্রণ করা যায় না। সারা বছরই তো দুর্ঘটনার খবর কম বেশি আছে এবং কিছুদিন আগে অনেক মর্মান্তিক ঘটনাও আসলে ঘটেছে। আমরা জানি যে বরযাত্রী সহ যে মাইক্রোবাসটি, সেখানে 14 জন মারা গেছেন। এই সময়টাতে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন সাইদুর রহমান? একটু জোরে বলতে হবে। আচ্ছা, আমি যেটি জানতে চাই সাইদুর রহমান, সেটি হচ্ছে যে এই সময় যেহেতু যানবাহনের চলাচলের পরিমাণটা বাড়ে মহাসড়কগুলোতে, দুর্ঘটনা এড়ানোর জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, না, একটি ঈদ যাত্রা তো আসলে 3-4 দিনের মধ্যে ঢাকা থেকে 1 কোটির বেশি মানুষ ঘরমুখী যাত্রা করবে। এই বিপুল সংখ্যক মানুষকে পরিবহন করার মতো মানসম্পন্ন গণপরিবহন আমাদের নেই, এবং এই 10-15 দিনের সিদ্ধান্তে এই সমাধান করাও সম্ভব না। যার ফলে এই বিপুল সংখ্যক মানুষ নানাভাবে ঝুঁকিপূর্ণ যানবাহনে ঘরমুখী যাত্রা করবে এবং দুর্ঘটনায় পতিত হবে, এটি স্বাভাবিক চিত্র। কিন্তু সরকারকে এই একটা নির্বিঘ্ন, বাধাহীন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে পরে মিনিমাম 3 বছরের একটা মাস্টার প্ল্যান নিয়ে, টেকসই পরিবহন পরিকল্পনা নিয়ে কাজ করতে হয়। কিন্তু সেটি যেহেতু সরকার করে না, সুতরাং এই বিপুল সংখ্যক মানুষ 3-4 দিনের মধ্যে নানা রকমের যানবাহনে যাতায়াত করবে, দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক এবং এটা দুঃখজনক। এটা এভাবে হয় না, কারণ আমাদের ট্রেনের সংখ্যা কম, কম্পার্টমেন্টের সংখ্যা কম, মানসম্পন্ন বাসের সংখ্যা কম, নৌ পরিবহনের মানসম্পন্ন নৌ পরিবহনের সংখ্যা কম, সবকিছুতে আমাদের সীমাবদ্ধতা আছে। সুতরাং এত মানুষকে পরিবহন করার মতো যানবাহন তো আমাদের নেই। সুতরাং এটাই দুর্ঘটনা ঘটবে। বহু মানুষ মোটরসাইকেলে যাবে দূরের পথে, বহু মানুষ নসিমন পরিবহনে যাবে, ট্রাকে যাবে, পিক আপে যাবে, এবং দুর্ঘটনা ঘটবে। এটা আমাদের নিত্যচিত্র, দুর্ভাগ্য এখানে আমাদের। এবং এটা নিয়ে এখান থেকে বেরোনোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, টেকসই পদক্ষেপ, সেটা কোনো সরকারই নেয় নাই, এবং এই সরকার নিবে বলে আমরা আশা করি। কিন্তু আমরা কোনো দৃষ্টান্ত মানে সে ধরনের কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত দেখছি না। কারণ এই যে বিআরটিএ একটা রেগুলেটরি বডি, একটা অথরিটি, অথচ সেই বিআরটি এখন সম্ভবত চেয়ারম্যান নেই। তো এই মুহূর্তে এত বড় একটা প্রতিষ্ঠান, রেগুলেটরি প্রতিষ্ঠান, সেটার চেয়ারম্যান নেই, এটা তো দুঃখজনক ঘটনা। তার মানে আসলে শঙ্কার মধ্যেই আমাদেরকে এই যাত্রাতে থাকতে হচ্ছে। হ্যাঁ, এই সংকটের থেকেই যাচ্ছে, এবং আমরা প্রত্যাশা করি যেন দুর্ঘটনাটা নিয়ন্ত্রণে থাকে, একটু ভালো হয়, কিন্তু সেটা হবে কিনা এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে।
তারপরেও আসলে আমরা আশা রাখতে চাই যে দুর্ঘটনা ছাড়াই আমরা ঈদ যাত্রা সফল করব এবং যারা বাড়ি যাচ্ছেন তারাও সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে তাদের পারবেন। শুভকামনা করি আমরা। অবশ্যই অবশ্যই। ডক্টর মোহাম্মদ ইকবাল, আপনাকেও ধন্যবাদ। জ্বালানি সংকটের হয়তো আরো খবর আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে জানবো, আলোচনা হবে। তবে যেহেতু দুটি একটা অপরের সাথে জড়িত, কারণ জ্বালানি না হলে তো আসলে গণপরিবহনগুলো চলবে না, তাই দুটি মিলেই বলা যায় আসলে আমরা আশা করি ঈদ যাত্রা, জ্বালানি সংকট সবকিছু মিলে যেন আসলে সামনের ঈদ সবাই ভালোভাবে উদযাপন করতে পারেন। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।